তাহলে আমরা ভেক্টর দিয়ে শুরু করতেছি। তাহলে খেয়াল করি যে হচ্ছে আমরা জানি একটা ভেক্টর রাশির কি কি থাকে। একটা ভেক্টর রাশির দুইটা জিনিস থাকে, একটা হলো মান এবং আরেকটা হলো দিক, ঠিক আছে। আর একটা ভেক্টর রাশি পাওয়ার উপায় হচ্ছে মানের সাথে একক ভেক্টর গুণ করতে হয়। একক ভেক্টর হচ্ছে যার দিকে তার একক ভেক্টর, তার একক ভেক্টর। তো তুমি খেয়াল করো যে ধরো এইটা আমাদের এক্স অক্ষ, এইটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বরাবর উপরের দিকে জেড অক্ষ, এই বরাবর উপরের দিকে জেড অক্ষ। কিন্তু এই বরাবর উপরের দিকে তো আমাদের দেখানো সম্ভব না, তাই আমরা আপাতত এই দিক বরাবর দেখাচ্ছি যে এটা আসলে এই দিক বরাবর না, এটা হলো উপরের দিক বরাবর, উপরের দিক বরাবর। তো তুমি খেয়াল করো যে ধরো কোনো ভেক্টর এখান থেকে এই দিকে 5 একক দূরে, এখান থেকে এই দিকে 5 একক দূরে, 5 একক দূরে, তাহলে এটার কিন্তু মানও আছে এবং দিকও আছে। এই দিক বরাবর 5 একক, এই দিক বরাবর 5 একক, তার মানে মানও আছে এবং দিকও আছে, তার মানে এটা একটা ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশি ধরো এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে পি ভেক্টর সমান আমরা কি বলতে পারবো? তাহলে পি ভেক্টর সমান বলতে পারবো প্রথমে কি দিয়ে লিখতে হবে? মান। প্রথমে লিখতে হবে হলো মান, আর তারপরে লিখতে হবে হলো একক ভেক্টর। বলো তো দেখি কার দিকে একক, মানে যার দিকে তার একক ভেক্টর। তাহলে আমাদের এখানে যে ভেক্টরটা দেয়া আছে সেটা কার দিকে বলো? আমাদের এখানে যে ভেক্টরটা দেয়া আছে সেটা কার দিকে? এভরিবডি, আমাদের এদিকে যে মান ভেক্টরটা দেয়া আছে সেটা হলো এক্স অক্ষের দিকে। এক্স অক্ষের দিকে বলো তো দেখি সবাই, এক্স অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা কি বলি? আমরা জানি এক্স অক্ষের দিকে একক ভেক্টর হলো আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হলো জে, জেড অক্ষের দিকে একক ভেক্টর হলো কে। তাহলে এই কারণে আমরা এটাকে বলবো হচ্ছে 5i। খুব ভালো করে বুঝিও, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 5i। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে ধরো এই দিকে যদি হয়, এই দিকে যদি এটা 4 একক হয়, এই দিকে ওয়াই অক্ষের দিকে 4 একক, ওয়াই অক্ষের দিকে 4 একক, তাহলে কি হবে? তাহলে এটা যদি 4 একক হয় তাহলে এই ভেক্টরটার নাম কি হবে? ধরো এটার নাম হলো কিউ, তাহলে কিউ সমান আমরা বলতে পারবো 4j। 4j এই জায়গায়, কারণ ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরটা হচ্ছে জে। তাহলে ধরো এই জায়গায় আমি একটা ভেক্টর চিন্তা করতেছি, এই দিক বরাবর 5, এই দিক বরাবর 4, এইটা। তাহলে আমরা এই বিন্দু, এই মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা পাবো, এখানে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার নাম কি হবে? সেই ভেক্টরটার নাম হবে 5i, 5i প্লাস 4j। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? 5i প্লাস 4j। এখন এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এই দৈর্ঘ্যটাকে x বলতাম, আবার আমরা যদি এই যে এই অংশ যেটা সেটাকে যদি y বলতাম, তাহলে এই ভেক্টর, আমাদের এই ভেক্টর ধরো এটার আমরা নাম দিলাম হলো এ ভেক্টর। তাহলে এই এ ভেক্টরটার নাম কি হইতো? এ ভেক্টরটার নাম হইতো xi যোগ yj, xi যোগ yj। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? xi যোগ yj সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? এভরিবডি, তাহলে সবার এই ভেক্টরটার নাম হতো xi যোগ yj। এখন তুমি খেয়াল করো আমার, তাহলে এই জায়গায় আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা আমরা বের করতে চাই, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে এই যে এ ভেক্টরটা আমি ধরে নিলাম এক্স অক্ষের সাথে, এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ বের করে, মানে থিটা কোণ তৈরি করে। আমরা থিটা এক্স দেই, তাহলে আমরা কি বলতে পারবো? cos থিটা এক্স। তোমরা সবাই একটা লাইন লিখে নাও, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটি ভূমি। লিখো সবাই, সুন্দর করে লেখো, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটি ভূমি। লিখছে সবাই? অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটি ভূমি। তাহলে দেখো আমাদের এখানে একটা অতি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আমাদের কোণ। তাহলে অতিভুজ যার সাথে কোণ তৈরি করবে, মানে এখানে কোণ তৈরি করতেছে কার সাথে? এক্স এর সাথে। তাহলে এক্স হবে ভূমি। তাহলে cos থিটা সমান কি? cos থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে তুমি খেয়াল করো ভূমি কত? তাহলে ভূমি হচ্ছে আমাদের এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের এই যে এই ভেক্টরটার দৈর্ঘ্যটা, এটা তো ভেক্টর, তাহলে অতিভুজ মানে কি? এটার দৈর্ঘ্য।
অর্থাৎ এই ভেক্টরের দৈর্ঘ্য মানে এই ভেক্টরের মান। খেয়াল করো, অতিভুজ মানে হচ্ছে এ ভেক্টরের দৈর্ঘ্য অর্থাৎ এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, তাহলে এক্স ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, খুব এ ভেক্টরের মান। এবার আমরা আরেকটা জিনিস দেখাই, তো তোমাকে যদি বলে যে এই এ ভেক্টরের ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, এ ভেক্টরের ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে কি ঘটনা ঘটবে? ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে এই জায়গায় ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণটা আমরা যদি বলি থিটা ওয়াই, এই ভেক্টরের ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণটা হলো থিটা ওয়াই, এই ভেক্টরের ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণটা হলো থিটা ওয়াই। তাহলে আমাকে একটু বলো তো দেখি, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এবার অতিভুজ কার সাথে কোণ তৈরি করছে? অতিভুজ কার সাথে কোণ তৈরি করছে? সবাই আমাকে বলেন, অতিভুজ কার সাথে কোণ তৈরি করছে? অতিভুজ আমাদের কার সাথে কোণ তৈরি করলো? অতিভুজ এবার কোণ তৈরি করতেছে হচ্ছে ওয়াই এর সাথে, আমাদের ভূমি। তাহলে আমরা এখানে ওয়াই হবে ভূমি, তাহলে এখানে cos থিটা সমান হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তার মানে থিটা ওয়াই ইকুয়াল টু cos ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিতে পারি। সেই সিদ্ধান্তটা কি? তোমরা সবাই সিদ্ধান্তটা খুব ভালো করে লেখো, যে তাহলে আমাদের সিদ্ধান্ত হলো অক্ষের সাথে উৎপন্ন কোণ, অক্ষের সাথে উৎপন্ন কোণ, অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করার ফর্মুলাটা হবে থিটা ইকুয়াল টু cos ইনভার্স। এই জায়গায় দেখো আমরা এ ভেক্টর কত কোণ তৈরি করে বের করতে বসছি, এ ভেক্টর কত কোণ তৈরি করে এটা বের করতেছি। এ কারণে নিচে অলওয়েজ ওই এ ভেক্টরের মান, নিচে অলওয়েজ এ ভেক্টরের মান, তার মানে cos ইনভার্স নিচে হবে ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান। দেখো যখন আমি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতেছি তখন আমার কি নেওয়া লাগতেছে? তখন আমার নেওয়া লাগতেছিল আয়ের সহগ, আয়ের সহগ। দেখো যখন আমি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতেছি তখন নেওয়া লাগতেছে আয়ের সহগ, যখন আমি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতেছি তখন আমাকে নেওয়া লাগতেছে জে এর সহগ, জে এর সহগ। তাহলে দেখো এই জায়গায়, তাহলে যখন আমি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ নিতেছি তখন এক্স অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? আই, তখন আমরা এই কারণে কি করতেছি? আয়ের সহগ নিচ্ছি। তাহলে যখন ওয়াই অক্ষের সাথে একক ভেক্টর নিচ্ছে, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতেছি তখন ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? জে, তখন আমরা কার সহগ নিচ্ছি? জে এর সহগ। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে cos ইনভার্স ওই অক্ষের সহগ। তাহলে উপরে বসবে হচ্ছে ওই অক্ষের সহগ। তাহলে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করা ফর্মুলাটা হচ্ছে থিটা ইকুয়াল টু cos ইনভার্স ওই অক্ষের সহগ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। সবাই এই কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা, এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা যে থিটা ইকুয়াল টু cos ইনভার্স ওই অক্ষের সহগ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। তাহলে ধরো আমি একটা ভেক্টর লিখতে চাচ্ছি, যে ধরো বি ভেক্টর ইকুয়াল টু আই মাইনাস রুট থ্রি কে, আই মাইনাস রুট থ্রি কে। তো তোমাকে এই জায়গায় বলা হলো যে বি ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যকার উৎপন্ন কোণ কত? প্রশ্নটা সবাই খুব সুন্দর করে লিখে নাও। বি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? বি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? বলেন আনসার কি হবে? বি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? বি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? cos ইনভার্স ওই অক্ষের সহগ, এক্স অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? এক্স অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে আই, তাহলে আই এর সহগ নিতে হবে। তাহলে আই এর সহগ কত? আই এর সহগটা হচ্ছে 1, আই এর সহগ হচ্ছে আমাদের 1, cos ইনভার্স 1, আই এর সহগ 1 ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে ওই ভেক্টরের মান মানে কি? তাহলে এই জায়গায় এই ভেক্টরটার মান হলো রুট ওভার, এখানে আই এর সহগ হচ্ছে 1 স্কয়ার যোগ কে এর সহগ হচ্ছে মাইনাস রুট থ্রি স্কয়ার, কে এর সহগ হচ্ছে মাইনাস রুট থ্রি স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? cos ইনভার্স হাফ। এখন আমাকে বলো তো দেখি cos কত ডিগ্রি মান হাফ? এভরিবডি cos কত ডিগ্রি মান হাফ? তাহলে আমরা সবাই জানি cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা বলতে পারতেছি যে বি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? 60 ডিগ্রি কোণ তৈরি করে।
তাহলে বি ভেক্টর আমাদের এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? বি ভেক্টর এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা? ডাস্টার কই? তাহলে এই জায়গায় আমরা যদি বলি বি ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, তোমাকে যদি বলা হতো যে এই জায়গায় আমাদের বি ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, বি ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, তাহলে আনসার কত হইতো বলো তো দেখি ভাইয়া? বি ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ, এভরিবডি বি ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, সবাই আমাকে একটু জানাও। বি ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ। এবার কিন্তু তোমরা অনেকেই ভুল করতেছো। তাহলে কজ ইনভার্স ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ হলে কার সহগ নিতে হবে ভাইয়া? যেহেতু এখানে ওয়াই অক্ষ, তাহলে আমাদের কার সহগ নিতে হবে? ওয়াই অক্ষ, তার মানে আমাদের নিতে হবে জে এর সহগ, জে এর সহগ। তাহলে এখন আমাকে বলো যে আমাদের এখানে কি জে আছে? সবাই আমাকে বলেন, আমাদের কি এখানে জে আছে? আমাদের এখানে তো জে নাই। তাহলে জে নাই মানে জে এর সহগ কত? জে নাই মানে জে এর সহগ 0, জে নাই মানে জে এর সহগ 0। তাহলে 0 ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাহলে ওই ভেক্টরের মান হচ্ছে 1 স্কয়ার যোগ -√3 স্কয়ার। এখন তুমি খেয়াল করো, উপরে 0 নিচে বারাক ওবামা মান কত হবে? উপরে 0 নিচে বারাক ওবামা মান কত হবে? তাহলে উপরে 0 নিচে বারাক ওবামা মান হবে 0। তাহলে এটা cos ইনভার্স 0। এখন তুমি প্রশ্ন করো cos কত ডিগ্রি মান 0, cos কত ডিগ্রি মান 0? এভরিবডি cos কত ডিগ্রি মান 0? আমরা সবাই জানি cos 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। তাহলে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না? দেখো এখানে বি ভেক্টর আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, বি ভেক্টর আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। কিন্তু এখানে কি ওয়াই অক্ষের সহগ ছিল? তাহলে এখানে ওয়াই অক্ষের সহগ ছিল না। তাহলে তোমরা সিদ্ধান্ত লিখে নাও, যে অক্ষটা থাকবে না ওই ভেক্টর ওই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। সবাই লেখেন সুন্দর করে, যে অক্ষ থাকবে না ওই ভেক্টর ওই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। লিখো লিখো, যে অক্ষ থাকবে না ওই ভেক্টর ওই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? তাহলে একটু আমাকে বলো তো দেখি, বি ভেক্টর এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত? বি ভেক্টর এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত? বি ভেক্টর এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত? এভরিবডি বি ভেক্টর এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ। সবাই দ্রুত আনসার করো, পারবেন সবাই পারবেন। তাহলে আমাদের এখানে কত হবে? বি ভেক্টর এবং জেড অক্ষ, তাহলে cos ইনভার্স জেড অক্ষ মানে কি? জেড অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? কে। জেড অক্ষের দিকে একক ভেক্টর হলো কে। তাহলে কে এর সহগ কত? -√3 ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান আমরা বের করছিলাম হলো 2। তার মানে এখানে এই জায়গায় আমাদের আনসার হবে 150 ডিগ্রি। তাহলে cos ইনভার্স -√3/2 ইকুয়াল টু হলো 150 ডিগ্রি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের সবার কাছে একদম ক্লিয়ার কিনা? তাহলে আমাকে একটু বলো তো দেখি যে a ইকুয়াল টু 2j প্লাস 3কে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? অক্ষের সাথে কত কোণ? সবাই বলো। a ইকুয়াল টু 2j প্লাস 3কে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে?
সবাই সঠিক উত্তর দিছো যে 90 ডিগ্রি। এখানে অবশ্যই 90 ডিগ্রি। থ্যাংক ইউ 90 ডিগ্রি হবে। তো ভাইয়া খেয়াল করো, দেখো যে আমার একটা স্কেলার হলো 5 আর একটা স্কেলার হলো 6, তাহলে স্কেলার আর স্কেলার যখন গুণ করি তখন একটা কি রাশি পাওয়া যাচ্ছে? সবাই আমাকে বলেন, স্কেলার আর স্কেলার গুণ করলে একটা কি রাশি পাওয়া যাচ্ছে? স্কেলার রাশি পাওয়া যাচ্ছে। তাহলে একটা স্কেলার হলো 5 আর একটা ভেক্টর হলো 6i, তাহলে 5 আর 6i কে গুণ করলে কি হয়? 30i। তাহলে একটা স্কেলার আরেকটা ভেক্টরকে গুণ করলে কি পাওয়া যাচ্ছে বলো? একটা স্কেলার এবং আরেকটা ভেক্টর। তাহলে একটা স্কেলার এবং আরেকটা ভেক্টরকে গুণ করলে আমরা ভেক্টর রাশি পাচ্ছি। তাহলে একটা স্কেলার এবং আরেকটা ভেক্টরকে গুণ করলে আমরা ভেক্টর রাশি পাচ্ছি। কিন্তু একটা ভেক্টর আরেকটা ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টরকে গুণ করলে স্কেলার রাশিও পাওয়া যাইতে পারে, ভেক্টর রাশিও পাওয়া যাইতে পারে। যখন স্কেলার রাশি পাওয়া যায় তখন সেই গুণনের নাম হলো ডট গুণন, আর যখন ভেক্টর রাশি পাওয়া যায় তখন সেই গুণনের নাম হলো ক্রস গুণন। খুব ভালো করে বুঝিও, ক্রস গুণন বা ভেক্টর গুণন। তাহলে যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টর গুণ করে স্কেলার রাশি পাবো তার নাম হলো ডট গুণন, আর ভেক্টর আর ভেক্টর গুণ করে যখন আমি ভেক্টর রাশি পাবো তখন সেই গুণনের নাম হলো ক্রস গুণন। দেখেন এই জায়গায় আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা যেহেতু স্কেলার রাশি তার মানে এর শুধুমাত্র কি আছে বলেন? ডট গুণনে আপনি একটা স্কেলার রাশি পাচ্ছেন, তাহলে স্কেলার রাশি শুধুমাত্র কি থাকবে? সবাই বলো, ডট গুণনে আপনি একটা স্কেলার রাশি পাচ্ছেন, তাহলে স্কেলার রাশি শুধুমাত্র একটা কি থাকবে? তাহলে স্কেলার রাশি শুধুমাত্র একটা মান থাকবে। সেই মানটা কি? a ডট বি সমান কি? ab cos থিটা। a ডট বির মানটা হলো ab cos থিটা। বাট এই জায়গায় খেয়াল করেন, এটা করে আমি একটা ভেক্টর রাশি পাচ্ছি। তাহলে a ক্রস বি এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি কিভাবে পাই? ভেক্টর রাশি পাই হচ্ছে মানের সাথে, একটু আগে আমরা লিখছিলাম, বলেন ভেক্টর রাশি পাওয়ার জন্য কি করতে হয়? মানের সাথে একক ভেক্টর গুণ করতে হয়। ভেক্টর রাশি পাওয়ার জন্য মানের সাথে একক ভেক্টর গুণ করতে হয়। তাহলে বলেন তো দেখি কার দিকে একক ভেক্টর? মানে হচ্ছে একক ভেক্টরটা হচ্ছে মানে যার দিকে তার দিকে একক ভেক্টর হবে। তাহলে খেয়াল করেন, মান হলো ab sin থিটা। তাহলে ab sin থিটাটা হচ্ছে এই জায়গায় a ক্রস b এর মান। ab sin থিটাটা হচ্ছে a ক্রস b এর মান, আর এর একক ভেক্টর। তাহলে এই একক ভেক্টরটা হচ্ছে আমাদের ইটা। একক ভেক্টরকে আমরা প্রকাশ করতেছি হলো ইটা দ্বারা। তাহলে বলেন তো দেখি ইটাটা কার দিকে একক ভেক্টর? সবাই আমাকে বলেন, ইটাটা কার দিকে একক ভেক্টর? তাহলে আমরা তো a ক্রস b বের করতেছি, তাহলে যেটা বের করতেছি তার দিকে একক ভেক্টর। তার মানে ইটাটা হচ্ছে a ক্রস b এর দিকে একক ভেক্টর। a ক্রস b এর দিকে, খুব ভালো করে বুঝি, আমরা আস্তে আস্তে ডেপথে চলে যাব। a ক্রস b এর দিকে একক ভেক্টর। তাহলে এবার আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে a ক্রস b এর দিক কোন দিকে? তাহলে a ক্রস b এর দিক হলো গঠিত তলের উপর লম্ব। তাহলে a ক্রস b এর দিক হচ্ছে গঠিত তলের উপর লম্ব। তাহলে এখন এই জায়গায় তাহলে ইটার মানটা কি? একক ভেক্টর কেমনে বের করে? একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টর, তোমরা সবাই জানো, ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। অনেক সময় তোমার বলতে পারে যে এখানে ইটার মানটা কত? তাহলে ইটা সমান হবে ওই ভেক্টর মানে হচ্ছে আমাদের a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। তাহলে এইটা হচ্ছে আমাদের ইটাটা হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কেমনে বের করে? ওই ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান, তার মানে a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে, দেখো যে এই জায়গায় তুমি এক এক করে একটা জিনিস চিন্তা করো। এটা হচ্ছে a ভেক্টর, এটা হলো b ভেক্টর, খুব ভালো করে বুঝিও। এটা হচ্ছে a ভেক্টর আর এটা হচ্ছে b ভেক্টর। তাহলে a ও b ভেক্টর দ্বারা গঠিত তল কোনটা বা গঠিত সমতল কোনটা? তাহলে এই যে কলমটা হচ্ছে আমার a ক্রস b, এটা বোর্ডের উপর লম্ব। তাহলে এবার তাহলে আমাকে উত্তর দাও তো দেখি ভাইয়া।
এবার তুমি আমাকে উত্তর দাও এ ক্রস বি এটা একটা ভেক্টর রাশি এবং এ অপর একটা ভেক্টর রাশি। দেখেন এ ক্রস বি বোর্ডের উপর লম্ব, তাহলে বলো তো দেখি এ ক্রস বি, এটা হলো এ ক্রস বি আর এটা হলো এ ভেক্টর, তা এ ক্রস বি আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সবাই জানা, উত্তর দাও। তাহলে এ ক্রস বি আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এভরিবডি এ ক্রস বি আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এ ক্রস বি আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সবাই আমাকে বলেন এ ক্রস বি আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা খেয়াল করেন বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? দেখেন এই এটা তো এই বোর্ডের ওপর লম্ব, তাহলে বোর্ডের ওপর লম্ব হইলে বি এর সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি হবে? অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হবে। অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই জায়গায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন এখন সলভ করব। এগুলো সব প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সালে আসছিল বা বুয়েটে আসছিল, যাই পড়াইতেছি। তো তোমার কোশ্চেনটা হচ্ছে, ধরো প্রশ্নটা কীরকম হয় যে পি পারপেন্ডিকুলার কিউ হলে, পি পারপেন্ডিকুলার পি ও কিউ ভেক্টর পরস্পর লম্ব হলে পি ক্রস কিউ ডট পি ভেক্টর ইকুয়াল টু হোয়াট? পি ক্রস কিউ ডট পি ভেক্টর ইকুয়াল টু হোয়াট? তাহলে এই জায়গায় তুমি চিন্তা করো, এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর। আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণন মানে কি? সবাই আমাকে বলেন দুইটা ভেক্টরের ডট গুণন মানে কি? দুইটা ভেক্টরের ডট গুণন এ ডট বি মানে, এ ডট বি মানে এই যে প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান, প্রথম ভেক্টরের মান এ দ্বিতীয় ভেক্টরের মান বি, তারপরে হলো কস তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তো তুমি খেয়াল করো, তাহলে পি ক্রস কিউ এর মান হলো পি কিউ সাইন থিটা। পি ক্রস কিউ এর মান হলো পি কিউ সাইন থিটা। তাহলে আমি ধরে নিলাম এটা হলো পি কিউ সাইন থিটা, সাইন থিটা, এটার মান পি কিউ সাইন থিটা, এটার মান কি? পি। এরপরে হবে কস। খেয়াল করো তাহলে এবার কার কার মধ্যবর্তী কোণ? এইটা এবং এইটার মধ্যবর্তী কোণ। বলো তো দেখি পি ক্রস কিউ আর পি এর মধ্যবর্তী কোণ কত? সবাই আমাকে বলেন পি ক্রস কিউ আর পি এর মধ্যবর্তী কোণ কত? এভরিবডি পি ক্রস কিউ এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? একটু আগে শিখছো। তাহলে পি ক্রস কিউ আর পি এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? যে পি ক্রস কিউ তো হচ্ছে পি যেখানেই থাকুক, কিউ যেখানে থাকুক, তাহলে পি ক্রস কিউটা হবে তলের উপর লম্ব, তলের উপর লম্ব। তার মানে যেহেতু এটা তলের উপর লম্ব, তার মানে পি এর উপর লম্ব হবে, কিউ এর উপর লম্ব হবে। তার মানে পি ক্রস কিউ আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান কত? 0। তার মানে আমাদের পুরো মানটা হবে 0। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? তাহলে এবার বলো তো দেখি, যদি কোশ্চেনটা এরকম হইতো, কোশ্চেনটা যদি হইতো পি ডট কিউ ক্রস পি, এই কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেন, অ্যানালাইটিক্যাল কোশ্চেন বারবার আসে, বারবার ভর্তি পরীক্ষায় আসে। তাহলে আমাকে একটু বলো এটার উত্তর কত হবে? একটু চিন্তা করো, পি আর কিউ, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত বলে দেয়া আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণও কিন্তু 90 ডিগ্রি বলে দেয়া আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি। তাহলে আমাকে বলেন তো দেখি এইটার মান কত হবে? এইটার মান তো হবে পি কিউ cos 90, পি কিউ cos 90। এখন cos 90 এর মান কত? cos 90 এর মান হলো 0, 0। তাহলে পুরো রাশিটার মান কত হবে? তাহলে তো আমাদের পুরো রাশিটার মান 0 হবে, এইটার মান 0 হবে, মানে এইটুকুর মান 0 হবে। তাহলে এইটুকু যদি 0 হয়, 0 দিয়ে আমি যাকেই গুণ করি না কেন, মান কত হবে? 0। মান হবে আমাদের 0। তাহলে বলো যে তোমাকে যদি বলে এইটার মান কত, তো বের করো তো দেখি। পি ক্রস কিউ ক্রস পি, এটার মান কত? এটা বের করো। পি ক্রস কিউ ক্রস পি, এবার একটু বের করার চেষ্টা করো। পি ক্রস কিউ এটার মান কত? এটার মান হলো পি কিউ সাইন থিটা। ভাই পি ক্রস কিউ মানে হলো পি কিউ সাইন থিটা, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। খেয়াল করেন পি কিউ সাইন থিটা, তার মানে পি কিউ
এটা কার কার মধ্যবর্তী কোণ? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাকে একটু বলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ পি আর কিউ পরস্পর লম্ব, তার মানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হলো 1, তার মানে এটা আমরা পাইলাম পি কিউ। তাহলে খেয়াল করো আমরা এখানে পাইলাম হচ্ছে পি কিউ, তাহলে পি ক্রস কিউ এর মান হলো পি কিউ। এখন এ ক্রস বি মানে কি? দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে খেয়াল করো প্রথম ভেক্টরের মান কত আমরা জানি, এ ক্রস বি মানে হলো এই যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তাহলে থিটার পরিচয়টা কি? থিটার পরিচয়টা হলো এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পি ক্রস কিউ আর পি এর মধ্যবর্তী কোণ কত বলো? পি ক্রস কিউ এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এভরিবডি? তাহলে এখানে থিটার পরিচয়টা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এবার খেয়াল করো তাহলে এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হলো পি কিউ। এই ভেক্টর পি ভেক্টরের মান কত? পি ভেক্টরের মান হলো পি। তাহলে ক্যালকুলেশন করলে তাহলে কি আসতেছে? পি স্কোয়ার কিউ সাইন 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে আমাদের আনসার কত হবে? পি স্কোয়ার কিউ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে এবার একটু জানাও। যাদের আগের প্রবলেম ছিল আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। ফৌজিয়া, জয় সূত্রধর, এশিয়া আক্তার প্রমা, আসিয়া আক্তার প্রমা, ইফতেখার মাহমুদ, জয় দত্ত, তোদের সবার ক্লিয়ার কিনা বলতো দেখি ভাই লক্ষ্মীরা একটু। সবার ক্লিয়ার বলো যে আমাদের এ ক্রস বি মানে কি? এ ক্রস বি মানে আমরা জানি হলো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। বুঝিয়েন এখানে এর পরিচয়টা কি? প্রথম ভেক্টরের মান, তারপরে দ্বিতীয় ভেক্টরের মান, প্রথম ভেক্টরের মান, দ্বিতীয় ভেক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই যে এ এ ক্রস বি তার মানে কি? প্রথম এই ভেক্টরের মান পি কিউ, এই ভেক্টরের মান হলো পি, তারপর সাইন কাদের মধ্যবর্তী কোণ? পি ক্রস কিউ আর পি এর মধ্যবর্তী কোণ। তাহলে পি ক্রস কিউ আর পি এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা তাহলে এবার আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাই। তাহলে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা একটা কোশ্চেনে আসব। দেখো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। দেখো তো এখানে সবগুলা ভেক্টর কার উপর অবস্থিত? সবাই আমাকে বলো এখানে সবগুলা ভেক্টর কার উপর অবস্থিত? সবগুলা ভেক্টরই বোর্ডের উপর অবস্থিত। বোর্ড মানে বোর্ড তলটা হলো বোর্ডের উপর অবস্থিত। তার মানে আমরা বলতে পারি যে এই এ বি সি ডি ভেক্টরগুলা পরস্পর সমতলীয়, কারণ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এই সবগুলা ভেক্টর একই তলের উপর অবস্থিত, একই তল বোর্ডের উপর অবস্থিত। সবগুলা ভেক্টর একই তল বোর্ডের উপর অবস্থিত। তার মানে আমরা বলতে পারি এই যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এই সবগুলা ভেক্টর সমতলীয়, ঠিক কিনা? তাহলে আমাদের এখানে সবগুলা ভেক্টর সমতলীয়। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো। তাহলে সবগুলা ভেক্টর সমতলীয়। তা যদি সবগুলা ভেক্টর সমতলীয় হয় তাহলে এবার আমরা দুইটা জিনিস বের করতে চাই, দুইটা জিনিস বের করতে চাই। সেটা হচ্ছে এ ক্রস বি এরপরে হলো ডট সি ইকুয়াল টু হোয়াট, এটা তো আমরা একটু বের করব। এ ক্রস বি ডট সি ইকুয়াল টু কত এটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে এ ক্রস বি এর মান কত? এ ক্রস বি এর মান হলো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। খুব ভালো করে বুঝিও। তুমি আমাকে একটু বলো তো দেখি। একটু আগে আমরা বের করছি এ ক্রস বি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এ ক্রস বি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমরা এটাও বের করছি এ ক্রস বি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে বলো তো দেখি এ ক্রস বিটা কার উপর লম্ব?
বোর্ডের উপর লম্ব, এ ক্রস বিটা বোর্ডের উপর লম্ব, বোর্ডের উপর লম্ব, বোর্ডের উপর লম্ব। তাহলে যেহেতু এটা বোর্ডের উপর লম্ব, বোর্ডের উপর লম্ব, তার মানে বোর্ডের উপরে যত ভেক্টর আছে সবার সাথে লম্ব। তার এ ক্রস বি বোর্ডের উপর যত ভেক্টর আছে সবার সাথে লম্ব। তাহলে বলো তো দেখি এ ক্রস বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? বলেন এ ক্রস বি এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এভরিবডি, এ ক্রস বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? বলেন। এই যে এ ক্রস বিটা তো বোর্ডের উপর লম্ব, আর সি ভেক্টরটা তো বোর্ডে অবস্থিত। তাহলে বোর্ডে অবস্থিত সব কিছুর সাথে এ ক্রস বি কি হবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে সবার সাথে অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তো তুমি খেয়াল করো, আমরা জানি এ এখানে এ ডট বি মানে হলো এ, এইটার মান হলো এ, এটার মান হলো বি, এ বি কস থিটা, কস। খেয়াল করো কার কার মধ্যবর্তী কোণ, কার কার মধ্যবর্তী কোণ? এ ক্রস বি আর সি। তাহলে এ ক্রস বি আর সি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এ ক্রস বি এবং সি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বলো বলো, এ ক্রস বি এবং সি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে এ ক্রস বি আর সি এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এখন আমাকে বলো তো দেখি cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হলো 0, cos 90 ডিগ্রি মান হলো 0। তাহলে পুরো রাশিটার মান কত হবে? তাহলে পুরো রাশিটার মান হবে 0। তাহলে পুরো রাশিটার মান হবে 0। তাহলে আমরা দেখলাম যে এই ভেক্টরগুলো যখন সমতলীয় হয় তখন এই জিনিসটার মান হয় 0। এই জিনিসটার মান 0 হয় মানে কি? দুইটার ক্রস গুণন, দুটির ক্রস ডট অপরটি। তাহলে দুটির ক্রস ডট অপরটি ইকুয়াল টু কত হবে? 0 হবে। অর্থাৎ তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হলো দুইটার ক্রস গুণন এর সাথে অন্য একটা ভেক্টরের ডট গুণন ইকুয়াল টু 0 হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো তো দেখি ভাই, একটু একটু আমাকে বলো। এই জিনিসগুলো আমরা একাডেমিকে থাকতে দেখা গেছে মুখস্থ করি, আজকে ক্লিয়ারলি ফিল করতে পারছেন কিনা? এখন আমরা আস্তে আস্তে একটা জিনিস চিন্তা করে দেখি যে যদি আমি বলি পি কিউ আর সমতলীয়, যে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এই তিনটা ভেক্টর সমতলীয়, তাহলে আমরা কি বলতে পারবো বলো তো দেখি? যে কোনো দুইটার ক্রস গুণন, যে কোনো দুইটার ক্রস গুণন এটার সাথে অন্যটার ডট গুণন ইকুয়াল টু 0, এটাও শর্ত হইতে পারে। যে কোনো দুইটার ক্রস গুণন, যে কোনো দুইটার ক্রস গুণন এটার সাথে অন্যটার ডট গুণফল ইকুয়াল টু কত হইতে পারে? 0 হইতে পারে। তাহলে যদি এই শর্ত মেনে চলে তাহলে ভেক্টরগুলা পরস্পর সমতলীয় হবে। এই শর্ত মেনে চললে ভেক্টরগুলা পরস্পর সমতলীয় হবে। সবার চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা আমাকে এটা একটু জানাতে থাকো। বলেন। যে ভর্তি পরীক্ষায়, বুয়েট ভর্তি পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, বিশেষ করে এমসিকিউ গুলাতে এরকম কনসেপচুয়াল কোশ্চেনগুলাই কিন্তু বেশি বেশি আসে, বেশি বেশি আসতে দেখা যায়। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমরা আনসার করতে পারবো কিনা করো। এই জায়গায় তোমার অনেক সময় কিছু টেকনিক্যাল কোশ্চেন এমসিকিউতে আসে। যেমন বলেন তো দেখি, তোমাকে বলা হলো যে এ ডট বি হোল স্কোয়ার মাইনাস এখানে এ ক্রস বি এটা হোল স্কোয়ার, এ ক্রস বি হোল স্কোয়ার, এটা সমান হোয়াট? এটা তোমাকে বের করতে বলছে যে এ ডট বি হোল স্কোয়ার মাইনাস এ ক্রস বি হোল স্কোয়ার। কিছু টেকনিক্যাল কোশ্চেন অনেক সময় আসে যে এইটা সমান হোয়াট। তা তুমি খেয়াল করো এই জায়গায় আমরা কি বলতে পারি? এ ডট বি মানে কি? এ ডট বি মানে হলো এ বি কস থিটা হোল স্কোয়ার মাইনাস এ ক্রস বি মানে কি? এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা হোল স্কোয়ার। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে ক্যালকুলেশন আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকতেছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাকে একটু বলো তো দেখি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারবো? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সমান আমরা কি লিখতে পারবো এভরিবডি? যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সমান আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা জানি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হলো কস 2 থিটা। তাহলে এইটাই হবে আমাদের উত্তর, এইটা হবে আমাদের উত্তর।
তো আমি এবার তোমার প্রশ্নটা একটু সহজ করে দিই। তো 2 নম্বরে যদি কোশ্চেনটা এরকম থাকতো, এখানে যদি একটা প্লাস থাকতো তাহলে উত্তর কি হইতো? বের করো তো দেখি। যদি আমাদের এখানে একটা প্লাস থাকতো তাহলে আনসার কি হতো? এখানে একটা প্লাস থাকলে আমাদের উত্তর কত হতো? তাহলে এটার আনসার কত হবে? তাহলে আমাদের এই জায়গায় হয়তো প্লাস প্লাস, এখানে প্লাস হইতো কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটার মান হয়তো 1, তার মানে আমাদের উত্তর হইতো এ স্কোয়ার বি স্কোয়ার। তো তোমরা সবাই অনেকেই সঠিক উত্তর দিছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তপতি সাহা থ্যাংক ইউ, তানিয়া আক্তার সঠিক উত্তর দিছো, ফাহিম মামুন একটু ভুল করছি, আশা করি তো সবাই বুঝতে পারছি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। তাহলে আমাকে এই জায়গায় আমি আরেকটা টেকনিক্যাল কোশ্চেন দিছি, তাহলে বলো তো দেখি এইটার আনসার কত হবে? সি ডট এ ইকুয়াল টু কত হবে বলো, একটু চিন্তা করলেই পারবে। বল এটার উত্তর কত হবে? এটার আনসার কত হবে এভরিবডি? সি ডট এ, সি ডট এ কত হবে বলো। তাহলে খেয়াল করো, তাহলে এই যে এ ক্রস বির মানটা হলো সি, তাহলে সি ভেক্টর, খেয়াল করো এই জায়গায় সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? বাই সি ভেক্টর মানেই তো এ ক্রস বি ভেক্টর, তাহলে এ ক্রস বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? একটু আগে পড়ছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, তার মানে এটা হবে সি এ কস 90, আর কস 90 এর মান কত? 0, তার মানে এটার আনসার হবে 0। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপাতত এই জিনিসগুলো মনে রাখবে, এগুলা করার জন্য আমাদের লাগে হচ্ছে ডট গুণন। আমরা এক এক করে সবগুলোর আলোচনায় আসব। এখানে এইগুলা করার জন্য আমাদের লাগবে হচ্ছে ক্রস গুণন, এগুলা করার জন্য আমাদের লাগবে হলো ক্রস গুণন। আর সমতুল্য হওয়ার শর্ত কি? সমতুল্য হওয়ার শর্ত হলো যে কোনো দুইটার ক্রস গুণন
এবং আরেকটার ডট গুণনের মান 0, এটা আমরা একটু আগে আলোচনা করছি। তো তার আগে আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাই। দেখো এ ডট বি সমান কি, সরি এ ক্রস বি এর মান এটা সমান হচ্ছে এ বি সাইন থিটা, খুব ভালো করে বুঝিও। আর এ ডট বি এর মান এটা সমান হলো এ বি কস থিটা। তো তোমরা এটা এইচএসসিতেই দেখছো, থিটা সমান তাহলে লেখা যাবে কজ ইনভার্স, যে এখানে কজ ইনভার্স কি লিখতে পারবো, এটা তোমরা সবাই জানো, এই জায়গায় হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। এটা নিয়ে আমি আর কথা না বলি, এখান থেকে আমি এটা পাইছি। কিন্তু আমি যদি এবার একটা কাজ করি, এটা দ্বারা এটাকে ভাগ করি, এটা দ্বারা এটাকে ভাগ করি, তাহলে আমরা পাবো হলো ট্যান থিটা, কারণ এ বি কাটা যাবে, এ বি কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা সমান হলো ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান হলো ট্যান থিটা। তাহলে এইটা সমান আমরা লিখতে পারতেছি এ ক্রস বি এর মান ডিভাইডেড বাই এ ডট বি, এ ক্রস বি এর মান ডিভাইডেড বাই এ ডট বি বা এ ডট বি এর মান। তাহলে থিটা সমান আমরা লিখতে পারতেছি ট্যান ইনভার্স, থিটা সমান ট্যানটা এই পাশে গিয়ে ট্যান ইনভার্স হবে, ট্যান ইনভার্স এই জায়গায় হচ্ছে এ ক্রস বি এর মান ডিভাইডেড বাই এ ডট বি এর মান। সবাই এইটা বুঝতে পারছো কিনা, এ ডট বি এর মান। আর আমরা একদম ক্লাসের শুরুতে একটা জিনিস শিখছিলাম, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স ওই অক্ষের সহগ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স ওই অক্ষের সহগ ডিভাইড বাই ওই ভেক্টরের মান, একদম ক্লাসের শুরুতে আমরা শিখছিলাম। তাহলে দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের কয়টা ফর্মুলা লাগতেছে? তা তোমরা আমাকে একটু বলো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য কয়টা ফর্মুলা আমাদের লাগতেছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের মোটামুটি 3টা ফর্মুলা ব্যবহার করা লাগতেছে। 1 নম্বর ফর্মুলাটা আমি তখনই ব্যবহার করব, তোমরা সাইড নোট দিয়ে লিখে নাও। তাহলে এই যে 1 নম্বর ফর্মুলা আপনি কখন ব্যবহার করবেন? 1 নম্বর ফর্মুলা আপনি ব্যবহার করবেন যখন দুইটা ভেক্টর আলাদা আলাদা দুইটা ভেক্টর দেয়া থাকবে, এ আলাদা দেয়া থাকবে, বি আলাদা দেয়া থাকবে, এ এর মান আলাদা, বি এর মান আলাদা। তাহলে আলাদা আলাদা দুইটা ভেক্টর দেয়া থাকলে আপনি এই সূত্রটা ব্যবহার করবেন, আলাদা আলাদা দুইটা ভেক্টর দেয়া থাকলে। তারপর হচ্ছে পরের ফর্মুলাটা কখন ব্যবহার করবেন? যখন ক্রস গুণফলের মান আর ডট গুণফলের মান দেয়া থাকবে তখন আপনি এই ফর্মুলা ব্যবহার করবেন। যখন ক্রস গুণফলের মান আর ডট গুণফলের মান দেয়া থাকবে তখন আপনি এই ফর্মুলা ব্যবহার করবেন। আর এই ফর্মুলা তো আপনি শুরুতেই দেখছেন, অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে গেলে এই ফর্মুলা ব্যবহার করবেন, অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে গেলে এই ফর্মুলা ব্যবহার করবেন। তাহলে কখন কোনটা ব্যবহার করব সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো তো দেখি ভাইয়া? যে ভাইয়া আমরা এখন এই জিনিসটা ব্যবহার করব, আমরা ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়া এখানে আমরা কি পাইলাম? এই যে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এ ডট বি সমান হলো এ বি কস থিটা। তাহলে আমরা যদি ভাগ করি এ বি তো কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা সমান হবে ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। তাহলে উপরে এ ক্রস বি, নিচে হলো এ ডট বি। তাহলে থিটা সমান কি হবে? ট্যান ইনভার্স এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি। এখন তুমি খেয়াল করো, আর আমরা শুরুতেই দেখছি তো থিটা সমান আমরা কি লিখতে পারি? কজ ইনভার্স ওই অক্ষের সহগ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তো এখন আমার প্রশ্ন হচ্ছে কখন কোন ফর্মুলাটা ব্যবহার করব? এটা ব্যবহার করব যখন এ আলাদা দেয়া থাকবে, বি আলাদা দেয়া থাকবে, অর্থাৎ দুইটা ভেক্টর আলাদা আলাদাভাবে দেয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। আর যখন ক্রস গুণফলের মান আর ডট গুণফলের মান দেয়া থাকবে, ক্রস গুণফল আর ডট গুণফলের মান দেয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। আর এইটা তো আমরা তখনই দেখছি যখন অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলবে, অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বললে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এটার ব্যবহার তো আমরা একদম ক্লাসের শুরুতে আলোচনা করছি। তাহলে এবার তুমি আমাকে একটু খেয়াল করো, 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে কি কি দেয়া আছে সবাই আমাকে বলেন, এখানে কি কি দেয়া আছে? ক্রস গুণফলের মান দেয়া আছে 18, সরি ডট গুণফলের মান, স্কেলার গুণফলের মান দেয়া আছে 18, আর ভেক্টর গুণফলের মান দেওয়া আছে হলো 6√3। তা তোমরা একটু বের করে বলো তো দেখি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? আপনারা একটু বের করেন যে এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে?
ফারিয়া নূর, তুমি হয়তো কোশ্চেনটা ভালো করে তোলো নাই। আমি কোশ্চেনটা দিছিলাম হলো এরকম, এ ডট বি হোল স্কোয়ার মাইনাস এ ক্রস বি, এখানে একটা মডুলাস সাইন ছিল, এটা হোল স্কোয়ার। অথবা তুমি এখানেও একটা মডুলাস দিতে পারো, এ ডট বির মডুলাস দেয়া না দেয়া একই কথা। তাহলে এ ক্রস বির মডুলাস মানে হলো এ বি এর মান, এ বি এর মান হলো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা তার উপর স্কোয়ার। আই হোপ এখন তুমি বুঝতে পারছো। ফারিয়া নূর, তোমার কোশ্চেনটা সুন্দর ছিল, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে তাহলে আনসার কত হবে? যেহেতু ক্রস গুণফল আর ডট গুণফলের মান দেয়া আছে, তাহলে থিটা সমান হবে ট্যান ইনভার্স ক্রস গুণফলের মান, ক্রস গুণফলের মান হলো 6√3, ক্রস গুণফলের মান হলো 6√3, আর ক্রস গুণফলের মানটা হলো 6√3, আর আমাদের ডট গুণফলের মান বা স্কেলার গুণফলের মান কত? 18। ডট গুণফল বা স্কেলার গুণফলের মান কত? 18। তাহলে 6√3/18, তার মানে ট্যান ইনভার্স 6√3, 18কে আর লেখা যায় 6 × 3। এখন 6 × 3 কে তুমি কিভাবে লিখতে পারো? 3 মানে তুমি লিখতে পারো হলো √3 × √3, তাহলে 6√3 কাটা, তাহলে আমাদের কত আসতেছে? ট্যান ইনভার্স 1/√3। তাহলে এটা ট্যান ইনভার্স 1/√3। এখন আমাকে বলো তো দেখি, ট্যান কত ডিগ্রি মান 1/√3? সবাই আমাকে বলেন, ট্যান কত ডিগ্রি মান 1/√3? ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে আমাদের এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা এটা আমাকে একটু জানাও, যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা। সবাই সঠিক উত্তর দিচ্ছেন, গ্রেট। তাহলে এটা কি হবে? কজ ইনভার্স ওয়াই অক্ষের সাথে যেহেতু উৎপন্ন কোণ বের করতে বসছে, তাহলে ওয়াই অক্ষের সহগ কত? জে। ওয়াই এর দিকে একক ভেক্টর হলো জে, জে তো নাই, জে এর সহগ কত? তাহলে জে এর সহগ হলো 0, তাহলে 0/2a² যোগ -3a², তার মানে কজ ইনভার্স 0, কজ কত ডিগ্রি মান 0? 90 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 0। তাহলে এই জায়গায় হচ্ছে আনসার হবে 90 ডিগ্রি। তো এবার আমরা আরেকটা জিনিস দেখো, এটা তোমরা জানো, আমি আর ডিটেলস পড়াবো না। সমান্তরাল হলে এ ক্রস বি এর মান হয় 0, আর এ ক্রস বি এর মান 0, এটা তোমরা সবাই বোঝো, কারণ সমান্তরাল মানে থিটার মান হলো 0 ডিগ্রি, আর থিটার মান 0 ডিগ্রি হলে এ ক্রস বি মানে হলো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, তার মানে হলো এ বি সাইন 0, এ বি সাইন 0, তার মানে এটা কত আসতেছে? 0। খেয়াল করো, তাহলে আমরা এইটা বলতে পারি যে সমান্তরাল হলে হবে ক্রস গুণফলের মান 0, আর লম্ব হলে হবে ডট গুণফলের মান 0, লম্ব হলে হবে ডট গুণফলের মান 0। তো এই যে ক্রস গুণফলের মান 0 হওয়ার আরেকটা শর্ত আছে। আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হলো I/I = J/J = K/K, অর্থাৎ অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয়। অর্থাৎ এ ক্রস বির মান 0 হওয়া যে কথা, অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হওয়া একই কথা। অর্থাৎ অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হলে ক্রস গুণফলের মান 0 হয়, অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হলে ক্রস গুণফলের মান 0 হয়। খেয়াল করো, এই জায়গায় তুমি আরেকটা জিনিস চিন্তা করো, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো ক্রস গুণফলের মান, ক্ষেত্রফল মানে হলো ক্রস গুণফলের মান। তাহলে যদি ক্রস গুণফল 0 হয়, তার মানে কি? ক্ষেত্রফল 0। তার মানে এই যে I/I J/J K/K হলে আমরা কি লিখতে পারবো? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ক্রস গুণফলের মান হলো 0, ক্রস গুণফলের মান হলো 0, এবং ক্ষেত্রফলও কত ডিগ্রি হবে? ক্ষেত্রফলও হবে আমাদের 0। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা বলো? সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা যে আমাদের এখানে অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ক্রস গুণফলের মান 0, ক্ষেত্রফলও 0। সবাই ক্লিয়ারলি বুঝছি বলো? আর লম্ব হওয়ার কন্ডিশনটা কি? লম্ব হওয়ার কন্ডিশন হলো ডট গুণফল 0, ডট গুণফল। খেয়াল করো,
যে এই জায়গায় ধরো আমাদের এখানে এ হচ্ছে আমাদের 1 2 -1, আমাদের বি হচ্ছে আমাদের -2 0 1, খেয়াল করো, আর সি ইকুয়াল টু হচ্ছে m02। তো আমরা এক এক করে একটু জিনিসগুলো দেখি। ধরো তোমাকে এবি ভেক্টর বের করতে বলছে, এবি বের করতে বলছে, এবি আর বিএ বের করতে বলছে। মনে রাখবা এবি মানে হচ্ছে এটা যেভাবে লেখা থাকবে তার উল্টাটা দিবা, যেভাবে লেখা থাকবে তার উল্টাটা দিবা। তাহলে এবি মানে হলো বি মাইনাস এ, এবি মানে হচ্ছে বি মাইনাস এ। তাহলে বিএ সমান কি হবে সবাই আমাকে বলো, তাহলে বিএ সমান কি হবে বলেন, বিএ এটা সমান কি হবে? এবি সমান হচ্ছে উল্টাই দেবেন, উল্টাই দেবেন, এবি সমান হলো বি মাইনাস এ। তাহলে বি এর সমান কি হবে? বি এর সমান হবে আমাদের এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এখানে বি এ, বি আমাদের কি বলো তো দেখি, বি সমান আমরা কি লিখতে পারবো? বি সমান আমরা কি লিখতে পারবো? প্রথমটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আই জে কে। তার মানে বি সমান হলো 2i যোগ কে, 2i যোগ কে, মাইনাস এ সমান আই যোগ 2j মাইনাস কে, আই যোগ 2j মাইনাস কে। তাহলে বলেন এবি সমান কি লেখা যায়? তাহলে এখানে -2i থেকে i বাদ দিলে -3i, তারপরে হচ্ছে -2j, তারপরে হচ্ছে প্লাস কে থেকে প্লাস কে, তাহলে +2k। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে অনুরূপভাবে বি মাইনাস এ সবাই বের করতে পারবো কিনা বলো? বি মাইনাস এ এটা সবাই বের করতে পারবো কিনা? ভাই 30 ঘন্টার ক্লাস আমি যদি 5 ঘন্টায় শিখতে পারি, 4 ঘন্টায় শিখতে পারি, তাহলে আপনার কয় ঘন্টা সেভ হলো বলো? 30 ঘন্টার পড়া যদি আপনি 5 ঘন্টায় শিখতে পারেন, তাহলে আপনার কত ঘন্টা সেভ হলো বলো? হ্যাঁ, কত ঘন্টা সেভ হলো? এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কারণ পড়াশোনা করতে হবে নিজেকে, চান্স পেতে গেলে নিজেকে পড়তে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, এবার দেখেন বলেন লম্ব বিক্ষেপ বের করতে গেলে কোন গুণন? সবাই আমাকে বলেন। তাহলে এখানে এ হচ্ছে আমাদের আই যোগ 2j মাইনাস কে, আর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের -2i প্লাস কে, -2i প্লাস কে, আর সি ভেক্টর সমান হলো mi প্লাস 2k, mi প্লাস 2k। তাহলে লম্ব অভিক্ষেপ বের করতে গেলে 6 নম্বর লেখো, যার দিকে যার বরাবর, একটা ম্যাজিক্যাল টেকনিক, এই টেকনিক দিয়ে তোমার ফিজিক্সের অনেক অঙ্ক হবে। লেখো যার দিকে যার বরাবর যার অভিমুখে যার ওপর তা সবসময় নিচে, যার দিকে যার বরাবর যার অভিমুখে যার ওপর তা সবসময় নিচে। লিখছো? যার দিকে যার বরাবর যার অভিমুখে যার ওপর তা সবসময় নিচে। লিখছি সবাই ভাইয়া? তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, যেহেতু লম্ব অভিক্ষেপ তাই আমাদের ডট গুণন, যার দিকে সে নিচে। তাহলে আমাকে একটু বলো তো দেখি এটা কার দিকে? সবাই আমাকে বলেন কার দিকে? যার দিকে সে নিচে, যার দিকে সে নিচে। তাহলে এর দিকে, তার মানে এ নিচে, এর মান নিচে, যার দিকে সে নিচে। তাই তুমি খেয়াল করো এ ডট বি সমান কত হবে? তাহলে এ ডট বি, এ ডট বি, এ ডট বি দেখো তো কত আসে? এ ডট বি কত আসে? আই এর সাথে আই -2, জে এর সাথে জে তো নাই, তার মানে জে ইন্টু 0 0, কে এর সাথে কে, তার মানে -1, তার মানে এ ডট বি আসলো -3। সবাই বুঝতে পারছো কিনা? এ ডট বি ইকুয়াল টু আসতেছে -3। তাহলে এ ডট বি আমাদের আসতেছে এই যে আই এর সাথে আই 1 × -2 -2, জে ইন্টু 0 0 তো নাই,
কে এর সাথে কে -1 ইন্টু +1 -1 ইকুয়াল টু -3। তো এখানে এ ডট বি হচ্ছে -3 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হচ্ছে আমাদের এ ভেক্টরের মান হচ্ছে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ -1 স্কয়ার, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ -1 হোল স্কয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? আমাদের এত চিন্তা করার দরকার আছে? ভাই এ ডট বি তো আছে, প্রথমটা কার দিকে? এ এর দিকে, যার দিকে সে নিচে। তাহলে যেহেতু এ এর দিকে এ ভেক্টরের মান নিচে, এ এর দিকে, তাই এ ভেক্টরের মান নিচে। তাহলে এ ডট বির মান কত আসছে? এ ডট বির মান হলো -3 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হবে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ -1 হোল স্কয়ার। ও এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, তার মানে আনসার হবে -3 ডিভাইডেড বাই √6, -3 ডিভাইডেড বাই √6। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমরা একটু 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা করব, 6 এর পরে আমরা 7 করব। 7, তাহলে 7 নম্বরে আমাকে কি বের করতে বলছে? লম্ব অভিক্ষেপ বের করতে বলছে। লম্ব অভিক্ষেপ বের করতে গেলে আমরা অবশ্যই কি গুণন করব? ডট গুণন। কারণ লম্ব অভিক্ষেপ বের করতে গেলে আমাকে ডট গুণন করতে হবে, আমাকে ডট গুণন করতে হবে। তাহলে আমার এবার খেয়াল করো তো দেখি কার দিকে, সবাই আমাকে বলেন এবার বলছে কার দিকে? বলেন এবার, বলেন এটা কার দিকে? বি এর দিকে। বি এর দিকে মানে বি ভেক্টরের মান, বি এর দিকে মানে আমাদের এখানে হবে বি ভেক্টরের মান। তাহলে বলো তো দেখি মান আনসারটা কত হবে? সবাই আমাকে বলো এটার উত্তর কত হবে? তাহলে আনসার কত হবে দ্রুত? এই দেব শর্মা, অশোক মিস্ত্রি, গৌরেশ সরকার, সাবিত্রী কর্মকার, সবাই বুঝতে পারছিস কিনা? আবরার ইসলাম মুবিন, হ্যাঁ সবাই বুঝছিস? তাহলে -3 ডিভাইডেড বাই √5, -3 ডিভাইডেড বাই √5। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ারলি বুঝছো? এবার আমরা পরের পয়েন্টটা আসি, উপাংশ। উপাংশ, তাহলে বলেন উপাংশটা হচ্ছে অভিক্ষেপের ভেক্টর রূপ। উপাংশ তার মানে এটা হলো অভিক্ষেপের ভেক্টর রূপ। দেখো তো তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, অভিক্ষেপ একটা কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল লম্ব অভিক্ষেপ একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? তা লম্ব অভিক্ষেপ এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? তাহলে এই জায়গায় একটা ভেক্টর রাশি কেমনে বের করি? মানের সাথে একক ভেক্টর গুণ করে। খুব ভালো করে বুঝেন। তাহলে উপাংশ আমরা কেমনে বের করি? মানের সাথে একক ভেক্টর গুণ করে। তাহলে উপাংশ হলো অভিক্ষেপের ভেক্টর রূপ। তাহলে এই জায়গায় উপাংশের মানটা কি? অভিক্ষেপ। তাহলে উপাংশের মানটা হলো অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর, অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। এখন বলো তো দেখি একক ভেক্টর হয় কার দিক? যার দিকে তার একক ভেক্টর। এটা আমরা একদম ক্লাসের শুরুতে পড়ছি, যার দিকে তার একক ভেক্টর, 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 যার দিকে তার একক ভেক্টর। তাহলে আমরা পরের কোশ্চেনে যাব। দেখো পরের কোশ্চেনে যাব, আমরা এইদিকে একটু মিশাই। ওরে জালা রে, আচ্ছা তাই, তাহলে এইদিকে একটু মিশাই। দেখো তো আমাদের 8 নম্বর কোশ্চেনে কি বের করতে বলছে? দেখো 8 নম্বর প্রশ্নে আমাকে কি বের করতে বলছে? 8 নম্বর কোশ্চেনে বের করতে বলছে এর দিকে বি এর উপাংশ।
তাহলে আমি যদি উপাংশ বের করি তাহলে আমাকে মানের সাথে একক ভেক্টর গুণ করতে হবে, মানের সাথে একক ভেক্টর গুণ করতে হবে। মান মানে কি? অভিক্ষেপ। তাহলে বলো এ এর দিকে বি এর উপাংশ, তার মানে আগে তুমি এ এর দিকে বি এর অভিক্ষেপ কত? এ এর দিকে বি এর অভিক্ষেপ মানে এ ডট বি, যেহেতু যার দিকে তার মান নিচে, তাহলে এখানে এ ভেক্টরের মান নিচে, এ এর দিকে তাই এ ভেক্টরের মান নিচে। তাহলে এটা আমরা পাইলাম হলো অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপের সাথে কি গুণ করতে হবে? অভিক্ষেপের সাথে একক ভেক্টর গুণ করতে হবে। অভিক্ষেপের সাথে একক ভেক্টর গুণ করতে হবে। কার একক ভেক্টর? যার দিকে তার একক ভেক্টর। তাহলে আমাকে একটু বলো তো দেখি, এখানে উপাংশটা কার দিকে? সবাই আমাকে বলেন, এখানে উপাংশটা কার দিকে? বলেন, উপাংশটা কার দিকে? উপাংশটা এখানে কার দিকে বলো? উপাংশটা হচ্ছে আমাদের এ এর দিকে। উপাংশ আমাদের এ এর দিকে। তাহলে কার একক ভেক্টর? এ এর একক ভেক্টর, এ এর একক ভেক্টর। তাহলে এ এর একক ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? স্মল এ ক্যাপ। তোমরা আগেই জানো যে এ এর একক ভেক্টর হলো স্মল এ ক্যাপ, বি এর একক ভেক্টর হলো স্মল বি ক্যাপ। কেমন? তাহলে এইটার সমান আমরা যে জিনিসটা বলতে পারি, এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টরের মান, হ্যাঁ, ইন্টু এ এর দিকে একক ভেক্টর কেমনে বের করব? এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এর দিকে একক ভেক্টর আমরা কেমনে বের করি? এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো?